ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহা। দেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার পর দেশজুড়ে ব্যাপক তোলপাড় ও পক্ষে বিপক্ষে তর্ক বিতর্কের জন্ম দিয়েছে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে অজ্ঞাত ডজন খানেক এমনকি শতাধিক মোবাইল ফোন নিবন্ধিত হতে দেখা যাওয়ায় গ্রাহকদের মধ্যেও দেখা দিয়েছে আতঙ্ক। এই অবস্থায় জানুয়ারির 1 তারিখ থেকে নতুন ফোন চালু করলে 90 দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। দর্শক, এসব নিয়েই আমাদের তালিকাতে আজকে আলোচনার বিষয় মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনে কার লাভ। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন এক্সেল টেলিকম প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন টিপু এবং সাথে থাকবেন মোবাইল হ্যান্ডসেট বিক্রেতা সংগঠনের নেতা আনিসুর রহমান সোহেল। আমাদের সাথে এই মুহূর্তে একজন যুক্ত আছেন মোহাম্মদ সাইফুদ্দিন টিপু। আমরা আপনার সাথে আলোচনায় ফিরতেছি, যেমনটি বলছিলাম যে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনে আসলে কার লাভ। প্রথমে আপনার আসলে আপনার মন্তব্যটা জানতে চাই আসলে যে এই যে নিবন্ধন যে প্রক্রিয়াটা কি মনে হয় আসলে এতে কার লাভ হবে, আসলে কতটা যুগোপযোগী? ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে সারা বাংলাদেশে যারা হ্যান্ডসেট ইউজ করছেন সবার জন্য, কনজিউমারদের জন্য আমি বেসিক্যালি আপনার যে কোশ্চেনটা আসলে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন হলে কার লাভ হবে, আমি যদি বলি এটা আসলে কনজিউমারের জন্য লাভ হবে। আচ্ছা, প্রথম কথা আসলে কেন এটা কনজিউমারের জন্য লাভ হবে। প্রথম হচ্ছে যে কনজিউমার যে হ্যান্ডসেটটি ইউজ করছেন সেটি আসলে বৈধ কি না, এটা পারফেক্টলি এটার IMEI বৈধ কিনা, হ্যান্ডসেটটি বৈধ কিনা, এটা যদি কনফার্ম হয় দেন তাকে হচ্ছে ডিজিটাল, আমরা জানি যে ডিজিটাল ওয়ার্ল্ডের ডিজিটাল যত ক্রাইম হয় সমস্ত ক্রাইম থেকে তাকে সুরক্ষা দেওয়ার জন্য প্রথমেই হচ্ছে এনএর সিস্টেমটা দরকার। আমরা যদি দেখি আমাদের বাংলাদেশে পাশাপাশি যে দেশগুলা সব জায়গাতেই কিন্তু বৈধতার যে ব্যাপারগুলো সব জায়গায় কিন্তু এটা হয়। আমাদের বাংলাদেশে হয়তো এনএর সিস্টেম এক এক দেশে এক এক নামে এটা আছে, এবং উন্নত দেশে ইউরোপ আমেরিকা বা সব জায়গাতেই বৈধ হ্যান্ডসেটকেই আসলে লোকজন সবসময় ইউজ করে। আসলে এখানে বৈধ অবৈধ অন্য জায়গায় আসলে অবৈধতার প্রশ্নই আসে না, কিন্তু বাংলাদেশে আজকে আমরা অবৈধতার সাথে আমাদেরকে আহ, আহ, সম্মুখে সম্মুখে আমাদের সামনাসামনি ফাইট করতে হচ্ছে যে কোনটা আসলে কনজিউমারের জন্য ভালো। সো আমরা যেটা মনে করি, এটা আসলে প্রথম কথা যদি বলেন যে কার লাভ, প্রথমে বলবো আমি কনজিউমারের লাভ। দেন যদি আমি আসি আসলে রাষ্ট্র, যে যে আপনারা আমরা সবাই জানি যে আসলে আমাদের যে যত অপরাধ সংগঠিত হয়, আপনি যেটা বললেন যে একটি এনআরই এর এগেনস্টে মোর দেন শতাধিক উপরে হ্যান্ডসেট নিবন্ধন আছে। আবার এটাও আমরা জানি এক একটা আইএমইর এগেনস্টে 10 লক্ষ, 15 লক্ষ, 25 লক্ষ, 50 লক্ষ হ্যান্ডসেট ক্লোন করা আছে। তো রাষ্ট্রের জন্য যে ডিজিটাল নিরাপত্তা যেটা দরকার সেটা রাষ্ট্রের জন্য সেটা দরকার। তারপরে যদি আমরা দেখি অর্থনীতির জন্য, ধর আমরা যে সারা বাংলাদেশে এখন 18টি ম্যানুফ্যাকচারিং আছে, অলমোস্ট সবগুলো ব্র্যান্ডই আছে। শুধুমাত্র যদি আমি বড় ব্র্যান্ডগুলো বাদ দিই, হয়তো আইফোন বা গুগলের পিক্সেল ফোন বা মোটরোলার এরকম 2-3টা কোম্পানি ছাড়া সবগুলো কোম্পানির এখানে বৈধভাবে সে উৎপাদন করছে এবং বাজারজাত করছে। সো এইখানে অলমোস্ট আমি যদি বলি বিনিয়োগের ক্ষেত্রে যদি বলি, দেশি এবং বিদেশি অলমোস্ট 3,000 কোটি টাকা উপরে বিনিয়োগ আছে। এই বিনিয়োগগুলোতে ফ্যাক্টরিগুলোতে অলমোস্ট 50,000-এর অধিক দক্ষ শ্রমিক কাজ করছে। গুড পার্ট ইজ দ্যাট এই 50,000-এর মধ্যে আবার 30% হচ্ছে আমাদের নারী শ্রমিক। আবার আমরা যদি দেখি এই সিস্টেমের সাথে আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল, আমাদের ব্র্যান্ড স্টোর, আমাদের ব্র্যান্ড প্রমোটার সবকিছু নিয়ে অলমোস্ট আরো 50,000 লোক ইনডাইরেক্টলি এটার সাথে ইনভলভ। সো 1 লক্ষ লোকের কর্মসংস্থানও কিন্তু এটা হচ্ছে। আমরা প্রতি বছর সরকারকে ট্যাক্স দিচ্ছি, অলমোস্ট 3,000 কোটি টাকা রাজস্ব গভর্নমেন্ট পাচ্ছে। সো আমি যদি অর্থনৈতিক দিক থেকে দেখি, এটা একটা বড় প্রাপ্তি, দেশের জন্য কর্মসংস্থানের জন্য একটা বড় প্রাপ্তি। আহ, আমি তো প্রথমেই কনজিউমারের জন্য বলেছিলাম যে তার ভোক্তার যে অধিকারটুকু নিশ্চিত হবে এটার মাধ্যমে। রাষ্ট্রের সুরক্ষা বা রাষ্ট্রের নিরাপত্তার জন্য আসলে এটা দরকার সর্বোপরি। আমি যদি আরো কিছু অ্যাড করি যে আসলে আমরা এখন কথা বলছি আমাদের বৈধ অবৈধতা নিয়ে, কিন্তু আমরা যদি দেখি যে আসলে মডার্ন ওয়ার্ল্ড আসলে কোন দিকে যাচ্ছে, এখনকার অনুযায়ী ওয়ার্ল্ড ওয়াইড স্মার্টফোনের বিজনেস হচ্ছে $70 বিলিয়ন, যেটা হয়তো আমরা ধারণা করছি আগামী 5 বছরের মধ্যে $1 ট্রিলিয়ন মার্কেট হবে। আমরা 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 এখন পর্যন্ত আহ, আহ, দেশে যেটা আমরা করছি যে 3,000 কোটি টাকা রাজস্ব নিয়ে মাত্র কথা বলছি, যেখানে আসলে আমাদের একটা অপার সম্ভাবনা আছে। যদি আমি এই টোটাল মার্কেটের 10% ক্যাপচার করতে পারি তাহলে অলমোস্ট $10 বিলিয়ন, অর্থাৎ
আমি যেটা বলতেছি এখন দেশের যে প্রয়োজন সেটা মিটিয়ে আমাদের সম্ভাবনা আছে, অপার সম্ভাবনা আছে এক্সপোর্টের দিকে যাওয়ার। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আজকে দেশের জন্য একটা বড় ভূমিকা রাখছে। আমরা মনে করি এই হ্যান্ডসেট ইন্ডাস্ট্রিও আমাদের জন্য সামনে একটা অপার সম্ভাবনার দুয়ার খুলবে। এখন আসি যে আমরা আসলে এই যে অবৈধ থেকে আসলে আমরা কত রকম হ্যারাসমেন্ট হচ্ছি সেই জিনিসটা নিয়ে যদি আমরা বলি, একে একে যদি বলি যে দেখেন এই জায়গাতে রাষ্ট্র, আমরা যদি দেখি যে আসলে টোটাল স্মার্টফোনের মার্কেটে বৈধতার মার্কেট শেয়ার হচ্ছে 40%, অবৈধ দখল হচ্ছে 60%। তার মানে রাষ্ট্র কি পরিমাণ রাজস্ব হারাচ্ছে প্রতি বছর? 3,000 কোটি টাকার উপরে রাজস্ব হারাচ্ছে প্রতি বছর, যেটা দিয়ে আসলে রাষ্ট্রের অনেক ডেভেলপমেন্ট করা পসিবল, অনেক কর্মসংস্থান। এবং দেখেন আমাদের ক্যাপাসিটির মাত্র আমরা 40 to 50% ম্যাক্সিমাম আমরা ক্যাপাসিটি ইউটিলাইজ করতে পারছি। তো আমরা যদি এটাকে 100% প্রমোট করতে পারি তাহলে আমাদের এখানে ইনভেস্টমেন্ট আরো বাড়বে, আমাদের কর্মসংস্থান আরো বাড়বে। সো তার মানে রাষ্ট্র বিনির্মাণের জন্য আসলে এটা খুবই দরকার। আর যেটা বললাম যে অবৈধর সাথে যারা ইয়ে করেন, যারা ব্যবসা করেন, আসলে ওনারা অবৈধ আমরা বলতেছি, কিন্তু দেখেন ওনারা একটা কথা প্রায় বলে যে আমাদের এখানে 20,000 রিটেল আমাদের সাথে ব্যবসা আছে। হ্যাঁ, আমরা সারা বাংলাদেশে আমাদের 20,000 রিটেল আছেন। এই 20,000 রিটেলের কিন্তু মোর দেন 90% আমাদের সাথে অলরেডি অ্যাটাচ বিজনেসের সাথে। উনি কোনো না কোনো ব্র্যান্ডের সাথে ওনার শোরুম মেনটেন করছেন, ওনার ডিস্ট্রিবিউশন মেনটেন করছেন, উনি প্রোডাক্ট বিক্রি করছেন। সো তার মানে অনলি ফিউ পিপল, 10%, লেস দেন 10%, আই উইল সে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হয়তো বা 1,000 রিটেল আসবে যারা আসলে এই ধরনের অবৈধ ফোন বিক্রির সাথে জড়িত। আমাদের একটা পরিসংখ্যান যেটা আমরা বললাম যে এখন আসলে আমাদের টার্ন ওভার হয় বছরে কত, $1 বিলিয়ন। আমি যেটা বলতেছিলাম আপনাকে যে 60% মার্কেট শেয়ার যদি ওখানে থাকে, স্মার্টফোনের মার্কেট শেয়ার, তাহলে প্রতি বছর এই যে অবৈধ হ্যান্ডসেটের টাকাটা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে? এটা কি প্রপার ব্যাংকিং চ্যানেলে যাচ্ছে? এটা কি রাষ্ট্র এখান থেকে কোনো সুবিধা পাচ্ছে? না। এক কথায় হচ্ছে টোটাল এই টাকাটা কিন্তু অবৈধভাবে দেশে পাচার হচ্ছে। দ্যাট মিনস আমরা যেটা বলি যে আমাদের মানি লন্ডারিং, এটা স্ট্রিক্টলি হচ্ছে মানি লন্ডারিং, যেখানে হচ্ছে প্রতি বছর রাষ্ট্র গত 5 বছরে মোর দেন $5 বিলিয়নের মতো, তারও অধিক, এই অবৈধভাবে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এতগুলো কিছু তথ্য আমি আপনাকে দিলাম যে এই তথ্যগুলাকে আসলেই আমাদের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার, যে এগুলাকে যদি আমরা আসলে প্রতিহত না করি তাহলে আমরা আসলে যেটা বলতেছিলাম যে আমাদের সামনে অপার সালাম সম্ভাবনা আলাইকুম। আছে। অপার সম্ভাবনা আছে যেখানে আমাদের সামনে এক্সপোর্ট করার, যেখান থেকে হয়তো বা আমরা বছরে $10 বিলিয়ন এক্সপোর্ট করতে পারবো এই খাতকে, সেই খাতকে। নিশ্চয়ই মোহাম্মদ সাইফুদ্দিন টিপু, অত্যন্ত দারুণভাবে আপনি আপনার পর্যবেক্ষণটা তুলে ধরেছেন। আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, মোবাইল হ্যান্ডসেট বিক্রেতা সংগঠনের নেতা আনিসুর রহমান সোহেল। আনিসুর রহমান সোহেল, আপনাকে স্বাগত ইসলামী ব্যাংক তালিখাতায়। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা আলোচনা করছিলাম যে আসলে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনে কার লাভ। আপনি এই যে বিক্রেতা সংগঠনের সাথে কাজ করছেন, নেতা হিসেবে আছেন, এই যে আন্দোলন সবকিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণটা কি আসলে একটু জানতে চাই প্রথমেই। আমি একজন সাধারণ ব্যবসায়ী। আমার প্রতিষ্ঠান বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আমি এখানে ব্যবসা করি আনুমানিক 2009 সাল থেকে। তো পিআই ইন্ডাস্ট্রির সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য এটা কিছু ফ্যাক্ট আমি মানুষকে বুঝিয়ে বলতে পারি, যেটা অনেক জায়গা থেকে কেন যেন সাধারণ জনগণকে মিসগাইড করা হচ্ছে আমার জানা নেই। তো এখানে আমরা যে চক্রান্তের শিকার, এই বিষয়টা সবার আগে সব স্তরের মানুষকে শিওর হতে হবে। কেন? আমরা ব্যাগেজ রুলে ফোন সেল করতাম। এটা আনুমানিক বাংলাদেশে স্টেবল হয়েছে 2000 সাল থেকে। আজকে 26 বছর যাবৎ বাংলাদেশে ফোন আসে। এই ফোনের ইম্পোর্ট তো আগে এত কঠিন ছিল না। বিগত বিএনপি সরকারের আমলে মাননীয় বাণিজ্য মন্ত্রী, ওনার নামটা আমার সঠিক মনে নাই যেহেতু আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, জি আমার সঠিক মনে নেই, অথবা সাইফুর রহমান সামথিং, কোন একজন সম্মানিত ব্যক্তি বিএনপি সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আগে আমাদেরকে মোবাইল ফোন প্রতি ইম্পোর্টের জন্য 300 থেকে 320 টাকা নির্ধারণ করে দিয়েছিল। সেই সময় থেকে আমাদের যারা এই আমাদের আগের প্রজন্ম যারা আজকে ব্যবসা করছে, এখন অনেকে ব্যবসাতে নাই, তারা এই বিজনেসটা রান করত এবং তখন থেকে বাংলাদেশে অল্প অল্প করে এই বিজনেসটা এস্টাবলিশ হয়। যখন মানুষ কিনতে থাকে বিদেশ থেকে আনা ফোনের ক্ষেত্রে, সারা বাংলাদেশের স্মার্ট মানুষের একটা কেনার চাহিদা তৈরি হয়। তার ভেতরে মধ্যমণি ছিল ঢাকা, এবং ওই সময়ে সবচাইতে ব্যালেন্সড এবং সবচাইতে পপুলার মার্কেট ছিল স্টার্ন প্লাজা।
সেই ইস্টার্ন প্লাজার আদলে আরো আধুনিকভাবে বসুন্ধরা গ্রুপ তৈরি করে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, যেটার উদ্বোধন হয় 2004 সালে। এই 4 বছরের ভেতরে ইস্টার্ন প্লাজা মোবাইল ফোন বেচার জন্য, অন্যান্য জিনিস বেচার জন্য এবং তাদের নির্মাণ শৈলীর জন্য অনেক পপুলার ছিল। এই ব্যবসাটা আস্তে আস্তে যখন বসুন্ধরা সিটি মার্কেটে ডাইভার্ট হয়, তখন থেকে আমি প্রথম দিক থেকে এটার সাথে যুক্ত। আমরা মোবাইল আনতাম, আমরা ট্যাক্স পে করতাম, আমরা বিক্রি করতাম। হঠাৎ করে বিএনপি সরকার চলে যাওয়ার পর, আমার জানা মতে আওয়ামী লীগ সরকার আসার পর, সরকার গঠন করার পর এটা নিয়ে যাওয়া হয় 20 অথবা 30 অথবা 40%-এ। এত বেশি মাত্রায় ট্যাক্স হওয়াতে আমরা ট্যাক্স পে করার যে বিষয়টা, সেটা আমরা আসলে অতিক্রম করে যাই। আমরা মোটামুটি ইচ্ছাকৃতভাবেই ট্যাক্স না দেওয়ার একটা রাস্তা খুঁজি, আমরা মেনে নিচ্ছি। আসলে প্রয়োজনীয় বিকল্প পথ তৈরি করেছে। আমরা আপনার কাছে ফিরবো আলোচনায়, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা একটা বিরতিতে যেতে চাই। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতে। আমরা ফিরছি আলোচনায়। আমরা আলোচনা করছিলাম মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনে কার লাভ। মোহাম্মদ সাইফুদ্দিন টিপু, বিরতির পর আবারও স্বাগত। যে বিষয়টি আপনি বলছিলেন শুরুতে, আপনি দারুণভাবে পর্যবেক্ষণ করেছেন, কিন্তু আসলে আমরা বলি যে আসলে আন্দোলনটা তাহলে কেন, সংক্ষেপে আমরা 2 মিনিট সময় পাবো। আচ্ছা, ঠিক আছে, আমি কিছু সময়ের মধ্যে আপনাকে ফেলছি। আমাদের ব্যবসায়িক ভাই যিনি সোহেল ভাই যে কথাটা বলছিলেন যে আসলে বিগত সরকার সময় ভ্যাট ট্যাক্সটা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে ওনারা বিকল্প অবৈধ পথ পথে এই খুঁজেছে। হ্যান্ডসেট গুলো বিকল্প পথ খুঁজেছে। অবৈধ So, পথ না ভাইয়া, অবৈধ পথ না, প্লিজ। আমি যদি আপনি বলি আমার এই অবৈধ পথ শ্রদ্ধেয় বা ব্যক্তি, বিকল্প আমি পথ, মনে করিয়ে দেই, আমরা ব্যাগেজ Sorry, রুলে আমার আনি প্রবাসীদের baggage ব্যাগেজ rule রুল এ? নাগরিক অধিকার, নট অবৈধ। আচ্ছা, ব্যাগেজ রুলের মাধ্যমে সারা বাংলাদেশে কতজন এয়ারপোর্ট ল্যান্ডপোর্ট দিয়ে ঢুকে, এরকম কোনো ডেটা কি আপনার কাছে আছে? কোনো পরিসংখ্যান আছে? যদি 15 লাখ আপনি বছরে যদি 15 লাখ হয়, আর আপনারা কি পরিমাণ হ্যান্ডসেট বিক্রি করেন সেই তথ্য আছে? সরি, আমাকে শেষ করতে দেন, তারপরে আপনি বলেন, তথ্যভিত্তিক কথা বলবেন। সো আমরা যদি দেখি যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ওনারা ভ্যাট ট্যাক্স অতিরিক্ত হওয়ার কারণে যে অবৈধ পথে যেটা আনতো, সেটার জন্য বছরে মোর দেন $1 বিলিয়ন এই রাষ্ট্র থেকে অবৈধভাবে হুন্ডির মাধ্যমে পাচার হয়েছে। জি। আচ্ছা, এখন আবার যেটা হয়েছে, এখনকার যখন এনিয়ার হচ্ছে, ওনাদের একটা, আমাদের ব্যবসায়িক ভাইদের একটা বড় দাবি ছিল যে এটা আমাদের জন্য একটা দাবি ছিল, আমরা যারা এখানে উৎপাদনের সাথে আছি, আমাদের ব্যবসায়িক ভাই যারা আছেন, আমাদের দোনো পক্ষের দাবি ছিল যে এটাকে যৌক্তিক পর্যায়ে কমিয়ে নিয়ে আসতে হবে। যেমন এর আগে আমরা আসলে কি পরিমাণ ভ্যাট ট্যাক্স দিতাম, আমাদের ভ্যাট ট্যাক্স এর পার্সেন্টেজ ছিল 30, ইনক্লুডিং ভ্যাট ট্যাক্স, কাস্টম ডিউটি, ইনক্লুডিং এভরিথিং 30 to 35%, যেটা আমাদের জন্য কমিয়েছে 5%। এবং আমাদের আমদানি পর্যায়ে যারা করতেন, বৈধভাবে আমদানি যারা করতেন, ওনাদের জন্য এই পার্সেন্টেজ ছিল 57%, যেটা ওখান থেকে 15% কমিয়ে একটা ব্যালেন্স করা হয়েছে। 59, এখন কারণ সব জায়গায় সরকারি ভাবে প্রচার হয়েছে 44, এটা 59 ছিল। বলেন। সো এখন যেটা আছে, এটা আসলে না, আপনি এটাকে বলে টিটিআই তে যদি যান, তাহলে 61.8, ঠিক আছে, এক্সাক্ট ফিগারটা আমি আপনাকে বললাম। সো এখন যেহেতু যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা হয়েছে, আশা করি ওনারা এখন মানে লিগ্যাল ওয়েতে ওনারা করতে পারবেন, যারা আমদানি করতে চান। এটা ওনাদের জন্য পথ খোলা। ওনাদের জন্য আরো কিছু দাবি দেওয়া ছিল, যে আমদানি পর্যায়ে কিছু নিয়ম নীতি যদি সহজীকরণ করা হয়, এটা ওনাদের জন্য ভালো। So, আমরাও বলেছি যে না, এটাও আমরা চাই যে আমদানি অর্থাৎ পর্যায়ে কত কিছু সিদ্ধান্ত নিয়ম না নীতি দেন নিশ্চয়ই। সহজীকরণ। আপনার কাছে আমরা হ্যাঁ। আপনাকে এই জায়গায় একটু থামাতে লাস্ট একটা কথা, লাস্ট সংক্ষেপে। একটা কয়েকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই। সেটা হচ্ছে সবকিছুই যখন সবগুলো দাবি যখন রাষ্ট্র থেকে মেনে নেওয়া হচ্ছে বা সবাই নিশ্চয়তা দিচ্ছে, এরপরে আসলে যদি আন্দোলনটা কি কারণে, সেটা কতটুকু যৌক্তিক, সেটা আমাদের আসলে ভেবে দেখা উচিত। সেই উত্তরটা আমি আনিসুর রহমান সোহেল আপনার কাছ থেকে জানতে চাই। লাস্ট একটা কথা, সেটা আমরা জানি। লাস্ট একটা পয়েন্ট আমি নিচ্ছি। গতকালকে আমরা দেখলাম এই আন্দোলনের মধ্যে, দেখেন আমরা যেটা বলি যে অনেক সময় আমাদের সময় একদমই শেষ। আমরা একটু আসলে আনিসুর রহমান সোহেলের মন্তব্যটা গতকালকে একটু আমি নিতে চাই। দেখলাম আনিসুর এই রহমান সোহেল, প্রোটেস্টের প্লিজ জন্য 2 চাইল্ড মিনিট। অ্যাবিউজ করা হয়েছে, যেটা আসলে মোটেই ঠিক না। আচ্ছা, সবার দৃষ্টিভঙ্গি আলাদা, আল্লাহ সব মানুষ এক এক রকম বানায় নাই, এক একজনের চিন্তা ভাবনা এক রকম। আপনি আমার ব্যবসা নষ্ট করে দিবেন, আমার বউ বাচ্চা তখন ঘরে বসে থাকবে, আমি থাকবো না, কোনো কামাই রোজগার থাকবে না, কিভাবে থাকবো? আর কিভাবে মানবিকভাবে দাবি করা যায় আমাদের সাথে অন্যায় হচ্ছে? আপনি বলতেছেন ঠিক না। যেই দেশে গুম হয়, যেই দেশে খুন হয়, ধর্ষণ হয়, এখানে আমি আমার পরিবার নিয়ে রাস্তায় নামছি সরকারের কাছে প্রচার করার জন্য, সরকারের কাছে মানবিক দাবি করার জন্য। এখানে পুলিশকে কে মদত দিল যে আমাদের স্ত্রীর গায়ে, সন্তানের গায়ে তারা হাত দিবে? আমরা রাস্তায় বসেছিলাম, আমরা কি ককটেল বোমা নিয়ে আসছিলাম? আমরা একটা লাঠি নিয়ে আসছিলাম? আমাদের উপরে পুলিশ ককটেল বোমা মামলা দিছে, আমাদের দৌড়ায় দৌড়ায় পিটাইছে। এসব কথা বলে লাভ নাই। পয়েন্ট হচ্ছে, এনআইআর নামে যে একটা মূলা ঝুলাচ্ছে, মূলা ইউজ করছি, ক্ষমা করে দিয়েন। এনআইআর নামে যে মূলাটা ঝুলানো হচ্ছে, এর থেকে বহুত বড় বড় সিকিউর প্রোগ্রাম ডেভেলপ করা আছে চায়নাতে।
সিঙ্গাপুরে, দুবাইতে, মালয়েশিয়াতে। এত ভালো বুঝে বিটিআরসি, এত ভালো বুঝে জনাব ফয়েজ তৈয়ব, তারা কেন ওইখান থেকে এমন কোনো ভালো জিনিস ইমপ্লিমেন্ট করে নাই? ওখানে কি টেকনোলজি অভাব? এমন একটা ফালতু জিনিস আনছে যেটা আছে শুধুমাত্র আনডেভেলপ কান্ট্রিতে। এমন এমন দেশে এটা আছে, আপনি ডেটা চাইছেন, ডেটা ভিত্তিক কথা, পৃথিবীর 20 থেকে 22টা দেশে এনআর আছে এই সেম প্রোডাক্ট। যেই দেশগুলোতে স্বায়ত্তশাসিত, যেই দেশগুলোতে আমাদের মতো চুরি চিন্তাই রাহাজানি হয়, যে দেশে আমাদের মতো উন্নতির হার একেবারে মাটির নিচে, ওইখান থেকে কেন আনবেন ভাই? উন্নত দেশ থেকে কেন আনেন নাই? আমি দেশ থেকে ফোন নিয়ে গেলে চায়নায় আজীবন চলে, সিঙ্গাপুর আজীবন চলে, মালয়েশিয়া আজীবন চলে। আমার এখানে আনলে 60 দিন পরে ডাটা দিতে হবে। কেন? আপনি ডাটা চাইছেন একদম 100 জন আলাদা করে আপনারা আমি গ্রামে গিয়ে গিয়ে ভিডিও দেখাবো, যেসব প্রবাসীরা বাংলাদেশে ঘুরতে আসে। নিশ্চয়ই এই জায়গায় হয়তো বিবেচনার আমার সুযোগ কোনো ছিল। আপত্তি নেই। মোহাম্মদ সাইফুদ্দিন টিম, আনিসুর রহমান সোহেল, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আয়োজনে এসে আপনাদের ব্যক্তিগত পর্যবেক্ষণ তুলে দেওয়ার জন্য। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতা যে পর্যন্ত। সঙ্গে থাকুন।